আমাদেরকে সামনে রাখতে হয় যে ইকবালকে নিয়ে আমরা আলোচনা করব কেন। কারণ ইকবাল গত শতাব্দীর শ্রেষ্ঠ দার্শনিকই শুধু নয়, দুটি সভ্যতা গত 1000 বছরে যে উত্থান পতন হচ্ছে এই দুটি সভ্যতাকে খুব ভালোভাবে অনুধাবনকারী, খুব ভালোভাবে জানা যে ব্যক্তি তিনি হচ্ছেন আল্লামা ইকবাল। কারণ আপনারা যদি লক্ষ্য করেন যে আজকের যে ব্রিটিশ একাডেমিয়া, দেন আজকের ফিলোসফি ডিপার্টমেন্টের আপনারা শিক্ষার্থী বা অন্যান্য ইংলিশ ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা আছেন, সম্পূর্ণ একাডেমিয়া হচ্ছে ব্রিটিশ একাডেমিয়ার কর্তৃক সৃষ্ট একটি শিক্ষা ব্যবস্থা। এর বাহিরে কিন্তু কিছু না। ইতিহাসের ভাগবটোরা করে আজকের থেকে 200 বছর আগে। সেটা কি, যে তারা একটা যুগের আবিষ্কার করে নিজস্ব জায়গার থেকে, নিজস্ব একাডেমিয়ার দৃষ্টিকোণ থেকে। ইতিহাসের মধ্যযুগের আবিষ্কার হিসেবে যারা আমরা চিনি, প্রাচীন যুগ, মধ্যযুগ বা অন্ধকার যুগ, এরপরে আধুনিক যুগ, তাদের যেখান থেকে উত্থান ফরাসি বিপ্লব পরবর্তী সময় বা কথিত যে ইউরোপীয় রেনেসা, এই পরবর্তী সময় থেকে তারা কি বলতেছে, আধুনিক যুগ। তো ইতিহাসের মধ্যযুগ তথা অন্ধকার যুগ, এই পরিভাষা কাদের সৃষ্টি? তাদেরই সৃষ্টি। কীরকম? আপনারা জানেন যে এমন একটি সভ্যতা 1000 বছর ব্যাপী কয়েকটি বিষয়ের উপর বিদ্যমান ছিল এবং একটি বিশ্ব সভ্যতা উপহার দিয়েছিল। বিশ্ব সভ্যতা কেমন? যে সভ্যতার প্রথম কথাই ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষ্য অনুযায়ী, আল আদালাতু আসাসুল মুলক, রাষ্ট্রের ধর্ম হচ্ছে আদালত। এই আদালত ব্যক্তি থেকে সমাজ, সমাজ থেকে আন্তর্জাতিক বিশ্ব পর্যন্ত। 1 নম্বর মূলনীতি আল আদালাতু আসাসুল মুলক। দ্বিতীয় মূলনীতি ন্যায় ভিত্তিক অর্থনীতি। তাহলে আদালত, দ্বিতীয়ত ন্যায় ভিত্তিক অর্থনীতি, তৃতীয়ত সোশ্যাল সিকিউরিটি। সানা থেকে হাজরা মাউত পর্যন্ত একটি নারী হেঁটে যাবে, তার দিকে কেউ তাকাবে না। এটির মূল মাকাসিদ, উদ্দেশ্য হচ্ছে সামাজিক নিরাপত্তা, সোশ্যাল সিকিউরিটি। 3টা মূলনীতি, এটা মনে রাখতে হবে। আমি বক্তব্য দিয়ে চলে যাবো এরকম না। আদালত, ন্যায়ভিত্তিক অর্থনীতি, তৃতীয়ত হচ্ছে সামাজিক নিরাপত্তা, চতুর্থ হচ্ছে আখলাকি শিক্ষা ব্যবস্থা। আল্লাহ রাসূল কি বলতেছেন? ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি আখলাকের প্রতিষ্ঠার জন্যই প্রেরিত হয়েছি, মুআল্লিম হিসাবে, কি শিক্ষক হিসাবে। কারণ আখলাক, যেটি ব্রিটিশ একাডেমি এথিক্স হিসাবে মানে অনুবাদ করে, এথিক্স একটা পার্ট আখলাকের। আখলাক অনেক বিস্তর। এটা প্রতিষ্ঠার জন্য রাসূলের আগমন। এটা তো সাধারণ কোনো বিষয় না, এটা একটা পরিভাষা। তো এই পরিভাষার দিক থেকে যদি দেখি, তাহলে এই আখলাক নির্ভর একটা এডুকেশন সিস্টেম। সেখানে কি উন্নত কৃষি, উন্নত খাদ্য ব্যবস্থা, এভাবে করে সবগুলি আমরা দেখি। অর্থনৈতিক পরিবর্তন, শুধু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্থনৈতিক যে ডেভেলপমেন্ট, ওনার ইতিহাসটা আমরা কীভাবে পাঠ করি? উনি লম্বা ছিলেন, রাগে ছিলেন, লাঠি হাতে নিয়ে ঘুরতেন, এগুলো আমাদের ব্রিটিশ একাডেমিয়া পড়ায়, আপনাদের হিস্ট্রি ডিপার্টমেন্টেও পড়ায়। কিন্তু উনি 200-র বেশি আবিষ্কার করছেন, এটা কোথাও আছে একাডেমিয়াতে? আজকের যে ড্রেনেজ সিস্টেম থেকে শুরু করে তৎকালীন সময়ের বড় বড় ধরেন শুল্ক সিস্টেম, বাহির থেকে একটা ভেজাল খাদ্য আমার অঞ্চলে প্রবেশ করবে খবর আছে। মানে উন্নত খাদ্যনীতির যে ভিত্তি, সেটা কোথার থেকে আসতেছে? ইউহলিকাল হারসা ওয়ান নাসলা, সূরা বাকারা 205 নম্বর আয়াত। খাদ্য এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, স্বতন্ত্র কৃষি সিস্টেম, স্বতন্ত্র স্বাস্থ্য খাত এমন গুরুত্বপূর্ণ বিষয়, এটার উপর জাতির নাসলা তথা বংশ দাঁড়ায়, এখানে কোনো ছাড় চলবে না। তাহলে দেখেন, এই যে আবিষ্কারগুলি 200-র বেশি, এটির সামনে আসে না। তো এই যে একটা সিভিলাইজেশন, অর্থাৎ মেদানিয়াত যেটাকে বলে, সভ্যতা, এটি পরবর্তীতে 1000 বছর কাল ব্যাপী প্রায় 1200 বছর গোটা পৃথিবীকে একটি ক্ষুধামুক্ত পৃথিবী উপহার দিছে, আদালত উপহার দিছে। রাষ্ট্রবিজ্ঞানের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আল ফারাবি, আল কিন্দিরা উঠে আসছে। সমাজবিজ্ঞান এবং ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব ইবনে খালদুন থেকে ইমাম শাহুল্লাহ দেহলভিরা উঠে আসছে। একটি সভ্যতা কোথায় গিয়ে পৌঁছাইলে ইবনে সিনার মতো দার্শনিকরা উঠে আসে? একটি সভ্যতা কোথায় গিয়ে পৌঁছাইলে যে অঞ্চল থেকে ইবনে সিনা, আল ফারাবিরা উঠে আসতেছে, সেখান থেকেই ইমাম বুখারী এবং তিরমিজির মতো হাদিস বিশারদরা উঠে আসতেছে, সেই একই অঞ্চল থেকে আর যুগশ্রেষ্ঠ গণিতবিদরা উঠে আসতেছে। এটি একদিনই হয় না। তো যে সভ্যতা তার জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ সাধন এতটা করলো,
অর্থনৈতিক নিরাপত্তা এমনভাবে দিল, ক্ষুধামুক্ত পৃথিবী, অর্থনীতি, আদালত, সামাজিক নিরাপত্তা উপহার দিল, আখলাকি শিক্ষা ব্যবস্থা উপহার দিল। সেটাকে ওয়েস্ট কি নামে আখ্যায়িত করলো? অন্ধকার যুগ বা ইতিহাসের মধ্যযুগের আবিষ্কার। আজকের থেকে কয়শো বছর আগে? মাত্র 2 থেকে 300 বছর আগে। দ্বিতীয় যে বিষয়, ইকবালকে কেন বুঝবো, মুসলমানদের এই যে ডেভেলপমেন্টটা, এটাকে বলা হয় ফিকহি মেথড। ফিকহি মেথডের উপর ভিত্তি করে, কারণ উসুলে ফিক আমরা কি মনে করি এটা ব্রিটিশদের অনুবাদ। আমাদের অঞ্চলে যখন ব্রিটিশ আসে, উসুলে ফিকের অনুবাদ তারা করলো ইসলামিক ল নামে। অথচ উসুলে ফিকের একটা পার্ট হচ্ছে ল। উসুলে ফিকের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে সমাজ, বিশ্ব ব্যবস্থা, পররাষ্ট্রনীতি, প্রশাসন, এরপরে গিয়ে ল। কিন্তু অনুবাদ করলো কি ইসলামিক ল নামে। এটা কখন আসলো? এই যে ফরাসি বিপ্লবটা হলো, তারা দেখলো যে মুসলমানদের মূল যে ভিত্তি এই উসুলে ফিক, এটা আমাদের বানাইতে হবে। কিন্তু দেখতেছে একটা উসুলে ফিক বানানো যায় না। কারণ কি? উসুলে ফিক বানাইতে হইলে কোরআনের মতো একটা অভিন্ন গ্রন্থ লাগবে, পয়গম্বর লাগবে। পয়গম্বর মানে নবী লাগবে। একটা এমন একটা ক্ষেত্র যেটাকে খুব সাধারণভাবে অনুকরণ করা যায় এবং সবাই ব্যাপারে একমত। তো সব মিলিয়ে তারা এই কাজগুলি করতে পারে না। তখন সর্বপ্রথম এই উসুলে ফিকহের কাউন্টার হিসেবে নিয়ে আসে সোশ্যাল সায়েন্স নামক একটা সাবজেক্ট। ফরাসি বিপ্লবের আগে সোশ্যাল সায়েন্স নামক সাবজেক্ট বা এটার যে ধারণাটা এইভাবে ছিল না। তারা ফরাসি বিপ্লবের পরে ফিকহের কাউন্টার হিসেবে এটাকে সামনে নিয়ে আসে। এই সোশ্যাল সায়েন্সের ডেভেলপমেন্টটা হলো কোথায়? ফরাসি বিপ্লবের পরের থেকে। তো এখন ধরেন আমি নিজেও সোসিওলজির ছাত্র, বা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সব জায়গাতে সোসিওলজি আছে, তাই না? এখন এই সোসিওলজির মূল যে ব্যক্তিত্ব, ধরেন ইমাম ইবনে খালদুন, যারা দাঁড় করাইলো তাদেরকে কি করা হলো? সরাই দেওয়া হলো। কে আসলো? অগাস্ট কোট। অগাস্ট কোটের জন্ম কত সালে? সেখান থেকে অ্যান্থনি গিডেন্স পর্যন্ত পড়ায়, তাই না? এদের জন্ম কত সালে? এই গত 200-300 বছরের মধ্যে না? এবং প্রত্যেকটা জিনিস কোথার থেকে আসছে এগুলো তো সেই সময় এখন না। আমরা যদি ইকবালের কথা বলবো, অর্থাৎ ইসলামী সভ্যতার একটা সার নির্যাসকে তাদের মতো করে নিয়ে এরপরে কাজগুলি করছে। এখন এগুলোর জন্য কি করতে হবে? কারণ দেখেন এগুলো লিখছে সর্বপ্রথম কি জার্মান ভাষায়, ল্যাটিন ভাষায়, ফরাসি ভাষায়। কোথার থেকে নিচ্ছে? আরবি, উসমানি, ফার্সি, এদিকে বাংলা, এখান থেকে নিচ্ছে। একটাও আমাদের জ্ঞানের ভাষা না। এখন জ্ঞানের ভাষা কি? ইংরেজি। ব্রিটিশরা বাধ্যতামূলক করছে ইংরেজি শিখতে হবে। এটা চাপিয়ে দেওয়া ভাষা। কারণ দেখবেন ইংরেজিতে 1000 বছরের পুরোনো কোনো বই নাই। মাত্র 400 বছর, মানে শেক্সপিয়রের পর এটা ডেভেলপমেন্টটা শুরু হয় মূলত। আমাদের জ্ঞানের মূল ভাষা ছিল আরবি। আমাদের যে বাংলা অঞ্চল, এখানকার যে সিভিলাইজেশনটা ছিল 700 বছরের ভারতীয় উপমহাদেশের, জ্ঞানের ভাষা আরবি। দ্বিতীয়ত রাষ্ট্রভাষা ছিল 2টা। গোটা অঞ্চল জুড়ে ছিল ফার্সি, আর আমাদের বাংলা অঞ্চল গিয়াসউদ্দিন আজম শাহের যে বাংলা, এখানে রাষ্ট্রভাষা, দ্বিতীয় রাষ্ট্রভাষা ছিল বাংলা। তো ব্রিটিশ এসে সর্বপ্রথম শিক্ষার মাধ্যম আরবিকে সরাইল। দ্বিতীয়ত ফার্সিকে নিষিদ্ধ করলো। এরপর বাংলাকে ফোর্ট উইলিয়াম কলেজের মধ্য দিয়ে তাদের মতো একটা বাংলা দাঁড় করালো। এখন বলবেন তার আগে কিসের বাংলা ছিল? তার আগে বাংলা ছিল আলাউলের বাংলা। শেক্সপিয়ারের আগের কবি আলাউল, মুসলিম উম্মার দ্বিতীয় বৃহৎ ভাষা বাংলা। তো এই ভাষাগুলি গুরুত্বপূর্ণ। তো যখন এই সভ্যতার, ইসলামী সভ্যতার পতন হলো, এই পতন পরবর্তী যে উত্থান, এই উত্থানের মধ্য দিয়ে মূলত ব্রিটিশ, আফ্রিকা অঞ্চলে ফরাসিরা তারা কী করলো? শোষণ এবং সাম্রাজ্যবাদী একটা শাসন প্রতিষ্ঠা করল। কীরকম? আমাদের অঞ্চলের জিডিপি কত ছিল জানেন? আমাদের অঞ্চলের যে সভ্যতা ছিল, 25% জিডিপি নিয়ন্ত্রণকারী আমাদের অঞ্চল। 100-র উপরে কৃষিজাত পণ্য প্রায় 300 অঞ্চলে যাইত। এত উন্নত কৃষি, ওই সময়ের জাহাজ শিল্পের সবচেয়ে সেরা ছিলাম আমরা। তো সেই অঞ্চল ব্রিটিশ আসার পরে যেখানে টাকায় 8 মণ চাল পাওয়া যায়, মশলা থেকে শুরু করে এত এত ফসল, আমাদের এত উন্নত একটি অঞ্চল, 25% জিডিপি নিয়ন্ত্রণকারী অঞ্চল, এমন কি হইল ব্রিটিশ আসার পরে মাত্র 20 বছরের ব্যবধানে কোটি কোটি মানুষ শুধু দুর্ভিক্ষে মারা গেছে। তো এই যে দৈন্য দশা আমাদের হইল, এভাবে করে আমাদের শিক্ষা ব্যবস্থা, দরাজবাড়ি যেটা দার্সবাড়ি, এখন একটু আছে চাঁপাইনবাবগঞ্জ, আপনারা দেখবেন ওই স্থাপনাগুলো আমাদের ইঞ্জিনিয়ার বাইরে থেকে আনতে হয় নাই, আমরাই তখন বানাইতাম। আমাদের তো মনে হয় আগে মনে কিছুই ছিল না। তো যাই হোক, এই শিক্ষা ব্যবস্থাকে সরাইলো, আমাদের ভাষার থেকে আমাদেরকে আলাদা করলো। যেমন আমি আজকে আসার আগে বারবার চিন্তা করতেছিলাম, আমি যে পরিভাষাগুলো, যেমন আখলাক, এটার মানে আমরা কয়জন বুঝবো? কারণ আরবি জানা ছাড়া, যেমন আল্লামা ইকবাল নিয়ে আজকে কথা বলবো, তাই না? আল্লামা ইকবালের আরবি
এতটাই হায়ার লেভেলের ছিল, উনি অক্সফোর্ডের আরবি ক্লাস নিতেন, আপনারা জানেন। তো উনার মতো আরবি তৎকালীন সময় শিক্ষকরা বলতেছে ইকবালের মতো আরবি আরবরাও জানে না। তো দেখেন, কেন জ্ঞানের ভাষা এটা। ইকবালকে এখন আলাপ করবেন, এই ভাষা যদি না জানি তাহলে অনেক পরিভাষা শব্দ আমাদের কি হবে না, গ্রথিত হবে না, উপলব্ধিতে আসবে না। কিন্তু পরিভাষায় তো চেঞ্জ করে দেয়। আমি বলবো উসুলে ফিক, এটা ট্রান্সলেট করছে কি ব্রিটিশরা, ইসলামিক ল নামে। হ্যাঁ, এটা কি ল নাকি? টোটাল সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি, কলা অনুষদ সব মিলে উসুলে ফিক, তাই না? তাহলে এখানে কয়টা পয়েন্ট বললাম? একটা আমার ইতিহাসের মধ্যযুগের আবিষ্কার, এটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট। দ্বিতীয়ত কি বললাম, যে ফরাসি বিপ্লবের পর উসুলে ফিকহের কাউন্টার হিসেবে সোশ্যাল সায়েন্স নামক একটা ফ্যাকাল্টির তারা জন্ম দেয়, কাউন্টার হিসেবে, কারণ ওটা আগে করতে চাইছে, পারে নাই। এরপর কি, ইকবালকে যদি বুঝতে চাই তাহলে তৎকালীন প্রেক্ষাপটকে খুব ভালো করে বুঝতে হবে, কারণ একটি বড় সভ্যতার পতন হয়েছে। পতন হওয়ার মধ্য দিয়ে ইউরোপ বা আজকে যে জায়নিস্ট সভ্যতা, এটা বিশ্ব ক্ষমতায় আসীন হয়েছে, এবং এটা হচ্ছে শোষণ এবং সাম্রাজ্যবাদী একটা ক্ষমতা, সারা দুনিয়ার থেকে শোষণ করে নিয়ে তাদের স্থাপনাগুলো দাঁড় করায়। তার উদাহরণ, সবচেয়ে বড় ভিকটিম হলাম আমরা উপমহাদেশের মানুষেরা। তো এই সময় আল্লামা ইকবালের জন্ম। দেখাতে ইমাম আবু হানিফার একটা কথা আছে, মানলাম ইয়া আলাম, যে ব্যক্তি জানে না আহলা জামানিহা, তার সময়কালকে, জামানকে, ফাহুয়া জাহিলুন, যে তার যুগকে, সময়কালকে জানে না, বুঝে না, সে মূলত মূর্খ, জাহেল। এই জন্য বৈশ্বিক প্রেক্ষাপটটা, তো এই সময় পরবর্তী তারা কি করলো, একটা পর্যায়ে এসে আপনারা জানেন দুইটা বিশ্বযুদ্ধ স্থাপন হইল, এরপর বালফার ডিক্লারেশন, এরপর জাতিসংঘের যে প্রতিষ্ঠা, ইয়াল্টা কনফারেন্স, এরপরে উপনিবেশ অঞ্চলগুলি শুধুমাত্র রাজনৈতিক স্বাধীনতা, শুধুমাত্র রাজনৈতিক স্বাধীনতার একটা কনসেপ্ট দাঁড় করেন। তার সময়কালকে উপলব্ধি করছেন কিভাবে, পাশ্চাত্য সভ্যতাকে খুব ভালো করে জানতেন তিনি। কারণ দেন, পাশ্চাত্য সভ্যতার মূল হাব কিন্তু ব্রিটেন না, আসলে এক নম্বরে যদি ধরেন তাহলে ফরাসিরা, ফরাসি ভাষা অনেক শক্তিশালী। দ্বিতীয়ত জার্মান, উনি জার্মান ভাষা খুব ভালো জানতেন, জার্মানিতে ওনার ফিলোসফিতে পিএইচডি করছেন, আপনারা জানেন। হ্যাঁ, এরপরে ইংল্যান্ডেও ছিলেন, যেহেতু আমাদের অঞ্চলের ভাগ্যনিয়াত্তা ব্রিটেন, ওখানেও তিনি ছিলেন। তো ফলশ্রুতিতে ওয়েস্টের ফিলোসফারদেরকে খুব ভালো করে রিড করেছেন। দ্বিতীয়ত, এই পাশে যদি আসেন, ইসলামের বেসিক যে বিষয় ইলমুল কালাম, অর্থাৎ আকাইদ বলতে আমরা যেটা বুঝি, আল্লাহর সাথে বান্দার সম্পর্কের যে জায়গাগুলি, এই উসুলুদ দ্বীনের ক্ষেত্রে প্রত্যেকটি ধারাকে, এক নম্বর ধারা হচ্ছে মাতুরিদি ধারা, দ্বিতীয়ত হচ্ছে আশআরি ধারা, তৃতীয়ত হচ্ছে সালাফি ধারা যেটাকে বলি, কুল্লাবিয়াত, সুফি ধারা, প্রত্যেকটা ধারাকে তিনি খুব ভালো করে জানতেন, ভালো করে রিড করছেন। উসুলে ফিকহের ক্ষেত্রে, মানে মানুষের সাথে মানুষের সম্পর্ক কি হবে, এই ক্ষেত্রে যে মাযহাবগুলি আছে, হানাফি, শাফি, হাম্বলি, প্রত্যেকটা মাযহাবকে তিনি ভালো করে জানতেন। প্রত্যেকটা ধারার যে সকল ব্যক্তিত্ব ছিলেন, যেমন হানাফি মাযহাবের কাছে ইমাম আবু হানিফা, এভাবে করে ইমাম গাজালি, ইবনে খালদুন, প্রত্যেকটা ব্যক্তিকে খুব ভালো করে রিড করেছেন, অর্থাৎ দুইটাকেই তিনি ভালো করে জানেন। তো এটা এই জন্য বললাম, আমাদের বাংলাদেশে একটা ক্রাইসিস কি দেখবেন, যে হয় ওয়েস্টকে খুব ভালো করে জানে আমাদের ডিপার্টমেন্টের শিক্ষকরা, খুব ভালো করে জানে আসছে। এখন ইসলামকে ডিফাইন করে কি দিয়া, ট্রেডিশনাল যে ধর্মীয় যে বাহ্যিক দৃষ্টিকোণ আছে, এটাতে ইসলামকে ডিফাইন করে। ইসলাম যে সভ্যতা, এটার যে আদালতের ধারণা, এটার যে অর্থনীতির ধারণা, এটার যে ফিকহি মেথড, এটার ব্যাপারে কোনো ধারণা নাই। তৎকালীন সোসাইটিস, সভ্যতা, মাদানিয়াত যেটা, এটা কেমন ছিল এটা জানি না। 1000 বছর অর্থনীতির ইতিহাস, কোন ম্যাথোডোলজিতে অর্থনীতি পরিচালিত হইতো, সমাজ পরিচালিত হইতো, সংস্কৃতি পরিচালিত হইতো, এটা আমরা জানি না। এই যে জ্ঞানের ধারাগুলি, আশআরি, মাতুরিদি, মুতাজিলা ধারা, কোনো ধারা সম্পর্কে আমরা ক্লিয়ার জানি না, জানলেও ওয়েস্টের বই পুস্তক পড়ে। এই ধারাগুলি আমাকে কাছ থেকে জানতে হবে। ইমাম শাহরাস্তানির মিলাল ও নিহাল পরে জানতে হবে। এখন দুঃখজনক বিষয় হলো, এই গ্রন্থের নাম আমরা কয়জন জানি, বাট পড়ানোর মতো শিক্ষক কয়জন আছে, এটা তো রিডিং পরে বুঝতে পারবো না, তাই না? ইমাম গাজালি হয়েছে যে বইয়ের কারণে, আল মুস্তাসফা, এই বই বাংলা ভাষায় অনুবাদ তো দূরের কথা, পড়ানোর মতো, পড়ে বুঝার মতো মানুষ কয়জন আছে? তাই এগুলা না পড়লে আমরা ইসলামকে কীভাবে ডিফাইন করবো? ইবনে সিনাকে কি মনে হবে একজন মেডিকেল, কারণ এটা ইবনে সিনাকে মেডিসিন বিশেষজ্ঞ বানাইছে কে? ওয়েস্টের বয়ান এটা, তাই না? ইবনে সিনার নিজের আত্মজীবনী আছে, ওনার কুল্লিয়াত আছে, উনি মূলত মেটাফিজিক্স বিশেষজ্ঞ, উনি স্বয়ং নিজে তাফসির লিখছেন। ওনাকে অনেকে দেখবেন যে সেকুলার হিসাবে আখ্যায়িত করার চেষ্টা করে, নাস্তিক হিসাবে দেখানোর চেষ্টা করে, ওনার আত্মজীবনী পড়েন। তাহলে যে মানুষ মেটাফিজিক্স বিশেষজ্ঞ,
উনি সকল বিষয়ে লিখতেছেন, তার একটা পার্ট হচ্ছে কি মেডিসিন। তাকে আমি ওইটা দিয়েই উনি তো মেডিসিন নিয়ে কাজ করছেন, এটার মানে ইবনে সিনা নয়। অর্থাৎ এই যে ইসলাম এবং ইসলামকে বহন করে নিয়ে আসা যে সকল ব্যক্তিত্ব, যে ধারাবাহিকতা, এটাকে যদি আমরা ভালো করে না জানি তাহলে ইসলামকে বুঝতেছি না। আবার কেউ কেউ আছে ইসলামের এই জিনিসগুলো মোটামুটি আমরা জানতেছি বা জানতেছে, কিন্তু ওয়েস্টকে জানে না। ইকবাল এই জায়গার ঊর্ধ্বে ছিলেন, তিনি দুইটা ক্ষেত্রকেই সমানভাবে অধ্যয়ন করেছিলেন, এটা হচ্ছে বিষয়। যাই হোক, এই জন্য প্রেক্ষাপট, যুগ, এরপরে যেটা বলতেছিলাম, এই যে ধারাবাহিকতার মধ্য দিয়ে ওয়েস্ট ক্ষমতায় আসীন হইল। আজকের জাতিসংঘ বলেন, 1999 সালে যে ইউরোপীয় ইউনিয়ন, সব কিছুর মধ্য দিয়ে তারা আসীন হইল এবং এডুকেশন সিস্টেমটাকে, আজকের ব্রিটিশ একাডেমিয়াকে খুব কঠিনভাবে আমাদের বিশ্ববিদ্যালয় সিস্টেমের মধ্যে গ্রথিত করতে পারছে। ফলশ্রুতিতে এই একাডেমিয়ার বাইরে গিয়ে আমরা ইতিহাস চর্চা এটা করতে পারি না। যেমন আমি ইসলামের সভ্যতার কথা বলতেছি, আপনাদের কাছে মনে হচ্ছে কিসের ইসলামের কথা বলতেছি, তাই না? তো এক্ষেত্রে এটা দিয়েই শুরু করি যে আমরা ইসলামের ইতিহাস বলতে কি বুঝি, কার পরে কে ক্ষমতায় আসছে, তাই না? এটা কি ইতিহাস? এটা হচ্ছে বাহ্যিক একটা ইতিহাস। মূল যে ইতিহাস, তার জ্ঞানের ইতিহাস, সভ্যতাগত দৃষ্টিকোণ থেকে তার সামাজিক ইতিহাস, তার অর্থনীতির ইতিহাস, তার প্রতিরক্ষা ব্যবস্থার ইতিহাস। কারণ দেখেন, সোভিয়েত ইউনিয়ন এত বিপ্লব, এত সাহিত্য টিকছে কয় বছর? 70 বছর, তাই না? আর ইসলামী সভ্যতার একটা রাষ্ট্রগুলো দেখেন তো, আব্বাসীয় রাষ্ট্র 800 বছরের রাষ্ট্র, উমাইয়া 100 বছরের, কর্ডোবা 800 বছরের, উসমানী 600 বছরের, ভারতীয় মহাদেশের 5 থেকে 700 বছরের। এত বড় বড় রাষ্ট্রগুলো কি পরিমাণ শক্তিশালী প্রশাসনিক সিস্টেমের উপর ভিত্তি করে দাঁড়িয়েছিল। তো প্রশাসনের ইতিহাস জানবেন না, কিন্তু লোক প্রশাসন বিভাগে পড়া, এটা মনে হবে প্রশাসন শুরু হয়েছে আমেরিকার জন্মের পরের থেকে, কারণ ওই যে ওটা তো অন্ধকার যুগ। এখন এই সকল দৃষ্টিকোণ থেকে ইতিহাসকে পাঠ করতে হবে, ইতিহাসকে লিখতে হবে। ইকবাল এই কথাটাই তার সারা জীবন দিয়ে বুঝিয়ে গিয়েছেন। ইকবাল আমরা যদি তার ক্ষুদ্র একটু জীবন সম্পর্কে জানি, আল্লামা ইকবাল সম্পর্কে, যে উনি 8 নভেম্বর মতান্তরে 9 নভেম্বর, দুইটা মতামত আছে, তো 9 নভেম্বরটাই বেশি স্বীকৃত আন্তর্জাতিক ইকবাল দিবস উপলক্ষে। 1877 সালে শিয়ালকুটের একটি সুফি পরিবারে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে তিনি যেহেতু অনেক মেধাবী শিক্ষার্থী ছিলেন, শিক্ষকদের অধীনে থেকে আরবি এবং ফার্সি ভাষায় দক্ষতা অর্জন করেন। এরপরে তৎকালীন সময়ে তিনি সাইয়েদ মীর হাসান নামক ওনার যে শিক্ষক ছিলেন, সেখান থেকে তার যে কবিতার যে প্রস্ফুটিত রূপটা, উস্তাদের কাছ থেকে ইজাজতের মধ্য দিয়া তিনি একটা স্বীকৃতি পান। এরপর মিশন কলেজে পড়াশোনা শেষ করে লাহোর সরকারি কলেজে ভর্তি হন। উনি লর স্টুডেন্ট ছিলেন, আবার একই সাথে ফিলোসফিতেও মাস্টার্স করছেন, মানে জানেন। আবার ইংল্যান্ডে গিয়ে ব্যারিস্টারি, আবার জার্মানিতে মেটাফিজিক্সের উপরে কিন্তু ওনার পিএইচডি। এই যে একটা দীর্ঘ জ্ঞানের একাডেমিক যে যাত্রা, এটার সাথে সাথে তার সবচেয়ে বড় যে যাত্রাটা, যেটা একটু আগে বললাম, উভয় সভ্যতাকে খুব ভালোভাবে রিড করছেন। এটা ছিল তার নিজস্ব জ্ঞানের একটি বড় ধরনের জার্নি। এই জার্নির মধ্য দিয়ে গত শতকের শ্রেষ্ঠ দার্শনিকদের একজনে পরিণত হয়েছেন তিনি। যখন ইংল্যান্ড বা ইউরোপের যে সময়কাল অতিবাহিত করেন, আপনারা জানেন, সেই সময় তিনি আন্দালুসিয়াতে, কর্ডোবাতে সফর করেন। তার অন্তর মূলত সেখান থেকে বেশি টাচ করতে শুরু করে যে এই ধরনের স্মৃতিচিহ্ন বহনকারী একটি সভ্যতা, অথচ এই সভ্যতার আজ কেন এই অবস্থা? আজকে আমরাও যদি লালবাগ কেল্লার ইটকে ধরে উপলব্ধি করতে পারি আমাদের সভ্যতা, আমরা না কেন? কেন এই সভ্যতার এই ধরনের পতন হলো? কোথাও আমরা নাই। আবার যারাও বহন করতেছে, একটা সেলফ ধর্মীয় অ্যাঙ্গেল থেকে এটাকে নিয়ে আসতেছে, যেটা আলোচনার মূল বিষয়বস্তু না, সেটাকে বিষয়বস্তু করে মূল যে আদালত, অর্থনীতি, সোশ্যাল সিকিউরিটি, আমার সভ্যতা, সমাজ এবং সাংস্কৃতিক যে দৃষ্টিকোণ, এটার থেকে দূরে সরিয়ে দিচ্ছে। তো ইকবাল সমভাবে এটা কি করলেন? উপলব্ধি করলেন। দ্বিতীয়ত দেখলেন প্রত্যেকটা অঞ্চলে উপনিবেশ যে শক্তি, এদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে স্বাধীনতাকামী মুভমেন্টগুলি। এগুলি নিয়ে তিনি কবিতা লিখেছেন, এগুলি নিয়ে তিনি নিজে চিন্তা করেছেন। বিশেষ করে যেহেতু তিনি ভারত উপমহাদেশে ছিলেন, আপনারা জানেন যে ওনার বাড়ির সামনে দিয়ে একবার একটা মিছিল যাচ্ছে, একটু পরে দেখে ওই মিছিলের লোকগুলোর লাশ যাচ্ছে, তো সবাই কান্নাকাটি করতেছে। ইকবালের পরিবারের লোকজন জিজ্ঞাসা করলেন, আপনি কেন, কোনো ফিলিংস নাই কেন আপনার? তিনি বলতেছেন, ফিলিংসটা এতটাই গভীর, এটা তোমরা উপলব্ধি করতে পারবা।
আমি একটা স্থায়ী মুক্তির স্বপ্ন দেখি, স্থায়ী মুক্তির রূপরেখা অঙ্কনের চিন্তা করি। তো এই যে ইকবালের যে অনুভূতি, অর্থাৎ মুক্তি, সেই যে হারানো সভ্যতা, সেই সভ্যতার যে পুনর্জাগরণ, এটা অত্যন্ত হৃদয়স্পর্শী ছিল এবং অত্যন্ত গভীর ছিল। এগুলোর মধ্য দিয়ে আল্লামা ইকবাল যখন তার জার্নিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তো তিনি কয়েকটা ভাগে এগুলিকে ভাগ করেন। এগুলি কিভাবে? এক নম্বর হচ্ছে তিনি ব্যক্তিগত জীবনে, আপনারা জানেন ক্ষুদিতত্ত্ব যেটা, এটা দেন। তো আমি আজকে যে প্রবন্ধটা অল্প সময় যেটা উপস্থাপন করবো সেটি হচ্ছে মানুষ ও সমাজ দর্শন নিয়ে। কারণ ওনার অনেকগুলো দৃষ্টিকোণ আছে, সব দৃষ্টিকোণ থেকে আলোচনা সম্ভব না, বা আমার সে যোগ্যতাও নাই এবং সে সময়ও নাই। মানুষ এবং সমাজ দর্শন। তো এর পূর্বে যদি আমরা দেখি ওনার মনস্তাত্ত্বিক যে দৃষ্টিকোণগুলি ছিল, যদি সামারি করি, যে ইকবালের সৃষ্টি জগৎ সবসময় মানুষের শ্রেষ্ঠত্ব, এটা ইসলামী সভ্যতারই একটা দৃষ্টিকোণ। কি আপনারা জানেন বিদায় হজ্জের ভাষণ, আপনারা এখানে মোটামুটি সবাই পড়ছেন না বা জানেন, তাই না? বিদায় হজ্জের ভাষণকে যদি আমরা সামনে রাখি, বিদায় হজ্জের ভাষণের মূল কথা কি ছিল? দুইটা দৃষ্টিকোণ থেকে আল্লাহ রাসূল বিদায় হজ্জের ভাষণের কথা বলছেন। এক নাম্বার কি, ব্যক্তিগত যে আখলাক, ওই যে কি বললাম, তিনি আখলাকের প্রতিষ্ঠার জন্য আসছেন। দ্বিতীয়ত কি, সিস্টেমেটিক আখলাক। দেখেন সর্বশেষ ভাষণ তার, তিনি রক্ষার কথা বলতেছেন। সর্বপ্রথম কি আল্লাহ সার্বভৌমত্বের কথা বলতেছেন, জান রক্ষার কথা বলতেছেন, বিনা কারণে হত্যা করা যাবে না, মাল সতীত্ব রক্ষার কথা বলতেছে। হ্যাঁ, নিষিদ্ধর কথা কি বলতেছে, যে রক্তপাত নিষিদ্ধ করতে হবে, জিনা নিষিদ্ধ করতে হবে, বর্ণবাদ এবং জাতীয়তাবাদকে নিষিদ্ধ করতে হবে, সুদমুক্ত যে অর্থনৈতিক সিস্টেম এটাকে বন্ধ করতে হবে, সুদযুক্ত যে অর্থনৈতিক সিস্টেম এটাকে বন্ধ করতে হবে। এই বিদায় হজ্জের ভাষণটা একটু খেয়াল করেন, বলতেছে কি অর্থনৈতিক মুক্তির কথা। সুদমুক্ত ব্যবস্থা যেটা, এটা আপনারা জানেন ফেরাউনি সভ্যতার থেকে আসা। সুদ যে সিস্টেমটা আজকের ফেরাউনি সভ্যতার থেকে আসছে। ফেরাউনি সভ্যতার থেকে, কারণ ফেরাউনি সভ্যতার ওই যে সিভিলাইজেশনটা গড়ে উঠছিল, এখান থেকেই পড়াশোনা করে যাওয়া ব্যক্তিরা পরবর্তীতে গ্রিক সভ্যতার ডেভেলপমেন্ট করেন। তো এই সুদ সিস্টেমটা ওইখান থেকে আসা। তো এই সুদভিত্তিক যে অর্থনীতি, এটা কখনোই মানুষকে অর্থনৈতিক মুক্তি দিবে না। তার বড় উদাহরণ কি, বাংলাদেশের সর্বশেষ যে বাজেটটা, এইটারও 21% বাজেট কোথায়? সবচেয়ে বড় খাত কোনটা? সুদ। তো তিনি এটা সামগ্রিকভাবে মানবতার মুক্তির দিশা দিচ্ছেন, মুক্তির কথা বলতেছেন, ঠিক আছে? তো সেই মুক্তির জায়গা থেকে এমন একটি ভাষণ দিলেন, যে ভাষণটা একই সাথে ব্যক্তিগত জায়গা থেকে সিস্টেমেটিক, দুইটা জায়গার মুক্তির কথা এখানে আসতেছে। তো এরপরে দেখেন তৎকালীন সময়ের নারীদের যে অবস্থা ছিল, তিনি নারীদের মুক্তির কথা বলতেছেন। জাতীয়তাবাদ, বর্ণবাদ, এই বিষয়গুলোর বিরুদ্ধে গিয়ে তিনি বিদায় হজ্জের ভাষণটা দিচ্ছেন। অর্থাৎ সকল কিছুর ঊর্ধ্বে মানুষ তথা কারামাতুল ইনসান, মানুষ এজন্যই শ্রেষ্ঠ কারণ সে মানুষ, মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করলেন। দেখেন একটা বিষয় কিন্তু কোনো নির্দিষ্ট ধর্মের জন্য না, নির্দিষ্ট গোত্রের জন্য না, প্রত্যেকটা বিষয় কি মানুষকে মানুষ হিসাবে সম্মানিত করবে, প্রত্যেকটা বিষয় কি মানুষকে এমন একটা জায়গায় নিয়ে ফেলবে না যেটা মানুষ কষ্টে থাকবে। তার উদাহরণ কি, এই যে 1000 বছরের যে সিভিলাইজেশন, আপনারা দেখেন রাজধানীগুলো কোথায় কোথায় ছিল। যেমন ধরেন শাম অঞ্চল, বাগদাদ, ইস্তাম্বুল, আমাদের অঞ্চলে দিল্লি, এখানে সোনারগাঁ, প্রত্যেকটা অঞ্চলে দেখেন। ইস্তাম্বুলে উসমানী রাষ্ট্রের পুরা সময়কালটাই 50% বেশি সময় ছিল অন্যান্য ধর্মাবলম্বী ইহুদিরা। দিল্লিতে এখনও হিন্দু বেশি। অর্থাৎ অন্যান্য ধর্মাবলম্বীরা, অন্যান্য ভাষা, সবাই এখানে স্বাধীন থাকত। তিনি আখলাক এবং ভ্রাতৃত্বের উপর জোর দিয়েছেন। তার মনোভাব এবং সামগ্রিক কর্মকাণ্ডের উচ্চ মূল হচ্ছে তিনি ইসলামকে, ইসলামিক সিভিলাইজেশনকে সামনে রাখছেন। তার জীবন আদর্শ ছিল জাতি, ধর্ম, গোত্র এবং ভৌগোলিক পরিচয়ের ঊর্ধ্বে। অর্থাৎ এই বিদায় হজ্জের ভাষণের শিক্ষাটাকে তিনি অ্যাপ্লাই করেছেন তার চিন্তায়। এরপরে এসে তিনি কি শোষণ, সাম্রাজ্যবাদী, আগ্রাসী যে পাশ্চাত্য সভ্যতা, এই সভ্যতার নীতির বিপরীতে তিনি
আখলাকপূর্ণ নীতি চেয়েছিলেন, যা সকল মানুষের একতা ও ভ্রাতৃত্ব, মুসলিম অঞ্চলগুলির পারস্পরিক সুসম্পর্ক, মানবতার কল্যাণকামিতার ভিত্তিতে পরিণত করতে হবে, এই রূপরেখা তিনি সামনে রাখেন। একই সাথে তার সামগ্রিক কাজের মাধ্যমে তিনি জাতি পূজা, অন্ধ দেশপ্রেমের নিগুড় যে বাস্তবতা, এটার থেকে মুক্ত হয়ে আন্তর্জাতিকতা, বিশ্ব নাগরিকতার মুখপাত্র হয়ে উঠেছিলেন। এবং তিনি ইনসানে কামিল তত্ত্বের ব্যাখ্যা সামনে রাখেন। আপনারা জানেন যে এই বিষয়গুলোকে আমরা যদি দেখি, তাহলে তার এই মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণের সর্বপ্রথম বহির্প্রকাশ যে সকল জায়গাতে হলো, সেগুলি কি, যে আল্লামা ইকবাল ইউরোপের যে রেনেসা, এই রেনেসার বিপরীতে আমাদের সত্যিকার অর্থে ইসলামী সভ্যতার যে পুনর্জাগরণ, এটা একটা তুলনা তিনি করেছেন। কীরকম? ইউরোপীয় রেনেসা, রেনেসা বলতে কি বোঝায়? যে পুরনো ঐতিহ্য ছিল, পূর্বে একটা সভ্যতা ছিল, এটার কি হয়েছে, নতুন করে জাগরণ হয়েছে, তাকেই তো আমরা রেনেসা বলি, তাই না? এখন যদি প্রশ্ন করি আপনাদেরকে, ব্রিটেনের পূর্বে কোন সভ্যতা ছিল যেটা রেনেসা তারা করছে? গ্রিক রোমানদের কথা বলে, তাই না? এটা কি ব্রিটেন? তাদের ভাষা কি এক? সভ্যতার মূল বিষয় একটা মানে দিনুল মুত্তাবা লাগবে আল ফারাবির ভাষায়। যেমন আজকের আমেরিকা একটা সভ্যতা, ঠিক আছে, তার দিনুল মুত্তাবা কি? লিবারেলিজম। এটাকে তো তারা সব জায়গায় খাওয়ায়, আমাদের যেমন ইসলাম ধর্ম। তো এই যে লিবারেলিজম কিংবা আমাদের অঞ্চলের দিনুল মুত্তাবা কি? ইসলাম। দ্বিতীয়ত হচ্ছে ভাষা। তো ধর্ম আমরা যেভাবে বুঝি এটা তো না, একটা চিন্তার যে মেথড, চলার ভাবনার, সমাজকে প্রয়োগ করার যে মেথড, এইটা। এখন ধরেন ব্রিটেনের যে ধর্ম এবং ভাষা, এটার যদি ধরেন ঐতিহ্যগতভাবে জাগরণ হয়েছে, পূর্বে কি এমন ছিল? ফ্রান্সের কি ছিল? জার্মানের কি ছিল? অর্থাৎ এই রেনেসার শব্দটাও তাদের নিজেদের সৃষ্ট। এখন বলবেন যে হ্যাঁ, গ্রিক রোমানরা ছিল, গ্রিক রোমানের সাথে ব্রিটেনের কি সম্পর্ক? তাদের ভাষা কি ছিল? তাদের ব্রিটেনের ভাষা কি? তাদের মেথড কি ছিল সামাজিক মূল্যবোধের? আর ব্রিটেনের মেথড কি? তাহলে কীভাবে রেনেসা হইল? সেইটার বিপরীতে এসে আল্লামা ইকবাল যে পুনর্জাগরণের কথা মুসলিমদেরকে বলতেছেন, সেটা বলতেছে পূর্বে একটি সভ্যতা ছিল, সেই সভ্যতার মূল ক্লাসিক গ্রন্থ কি? আল ফারাবির মাদিনাতুল ফাদিলা, যেটাকে আমরা দ্য পারফেক্ট স্টেট নামে ইংরেজিতে অনুবাদ করা হয়, কিন্তু ইংরেজি থেকে কতটুকু বোঝা সম্ভব আমি জানি না। সেখানে কি যে ওয়েস্ট একটা সিভিলাইজেশনের কথা বললেও দ্য পারফেক্ট স্টেট, ঠিক আছে, আমি ধরে নিলাম যে প্লোটো অ্যারিস্টটলদের, ওটাকে আমি সামনে রাখলাম, কিন্তু পারফেক্ট স্টেট কি? সম্পূর্ণটাই কাল্পনিক। এটার কোনো বাস্তবিক এবং প্রায়োগিক কোনো সভ্যতা তারা দেখাইতে পারছে আদৌ পর্যন্ত ওই গ্রন্থের আলোকে? কিন্তু মদিনাতুল ফাদিলা কি? এই খোলাফায়ে রাশেদা, উমাইয়া, আব্বাসি, এই সকল যে আদালতপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা, ন্যায়ভিত্তিক অর্থনীতিতে পরিপূর্ণ একটা রাষ্ট্র ব্যবস্থার মডেল সামনে রাখতেছে, সেন্টার স্থাপন করতেছে কাকে? পয়গম্বরকে। একটা বিশ্বজনীন সংস্কৃতি এখানে দেখাচ্ছেন। অর্থাৎ বাস্তবিক একটা সিভিলাইজেশন আমাদের ছিল, যার স্মৃতিচিহ্ন এখনও আমরা বহন করছি, যার সকল গ্রন্থ এবং সোর্স এখনও বিদ্যমান। তো সুতরাং রেনেসা হইলে, পুনর্জাগরণ হলে কাদের হবে? আমাদের হবে। আমাদের পূর্বে এটা ছিল। এখন কথা হচ্ছে উপমহাদেশে ইকবালে তুলে ধরছে এরকম না। উপনিবেশ বা সাম্রাজ্যবাদী শক্তি যখন থেকে এখানে আগ্রাসী ভূমিকা পালন করতে থাকে, সর্বপ্রথম ওই সময়টাতে তুলে ধরেন ইমাম শাহ ওলিউল্লাহ দেহলভী। এবং একই সাথে একটি তথ্য দিতে চাই, গোটা মুসলিম উম্মাহ জুড়ে আপনি যদি একদম মরক্কো, ইরান, তার্কি, ককেশাস অঞ্চল থেকে শুরু করে ইন্দোনেশিয়া পর্যন্ত যান, মুসলিম উম্মাহ ভারতীয় মহাদেশকে যদি জ্ঞানগত দিক থেকে সম্মান করে এবং সব থেকে দুজন ব্যক্তিকে বেশি সামনে রাখে, তারা হচ্ছে এক নাম্বার ইমাম দেহলভী, আরেকজন হচ্ছে আল্লামা ইকবাল। এখন কথা হচ্ছে, এটা তো আমরা বাংলাদেশে শুনি না। শুরুতেই তো বলে নিলাম, ব্রিটিশ একাডেমির সৃষ্ট একটা সিলেবাস, একটা শিক্ষা সিস্টেম, সেখান থেকে দুজনের নাম কীভাবে শুনবো? সোসিওলজির মূল যে পিলার, তার নামই সোসিওলজিতে পরে কোনো দিন শুনি নাই, সেখানে তো এটার প্রশ্নই আসে না। তিনি প্রথমে মুসলমানদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার ক্ষেত্রে অপরিপক্কতার যে দরুন, এটার মধ্য দিয়ে কী হয়েছে? একটা অধপতনের শিকার হয়েছে। এটার জন্য প্রথমত আমরা মুসলমানরা, আমরা ইসলামী সভ্যতার সন্তানেরা, সম্মানিত জাতির সন্তানেরা যেটাকে ধরে রাখতে পারি নাই, আমাদের যে দুর্বলতা, আমাদের যে নিষ্ক্রিয়তা, এটাকেই তিনি দায়ী করতেছেন। এটাকে দায়ী করার পরে তিনি বলতেছেন যে পাশ্চাত্য সভ্যতা মূলত অর্থলোভী, শোষণপরায়ণ, জিজ্ঞাসাপরায়ণ একটি সভ্যতা। মূলত অর্থলোভেই তারা
দুনিয়াব্যাপী শোষণ চালাচ্ছে, কারণ ওই সময় তো উপনিবেশ শাসন চলতেছে। তো কলোনি শব্দটা এদের পরিভাষা, বুঝছেন? কারণ কলোনি কিন্তু সুন্দর শব্দ, এটা কিন্তু খারাপ না। এই জন্য আমি এটা এভাবে বলি, শোষণ এবং সাম্রাজ্যবাদ। তো এই দুনিয়াব্যাপী শোষণ তারা চালাচ্ছে। ইকবাল বলতেছেন যে ওয়েস্ট মূলত একটি বণিক সভ্যতা, এই সভ্যতার অনুকরণ আত্মহত্যার সামিল। এটা কিসের? চিন্তাগত, একাডেমিক, আকলি, এই সকল দৃষ্টিকোণ থেকে অনুকরণ। এটা অনুকরণ মানে ড্রেস আপের অনুকরণ না, ঠিক আছে? উনি এই জ্ঞানগত দৃষ্টিকোণ থেকে বুঝাচ্ছেন। তার মতে পাশ্চাত্য সভ্যতার অনুসরণ করলেই আধুনিক দুনিয়ার সকল সমস্যার সমাধান হয়ে যাবে, হ্যাঁ, ব্যাপারটা এরকম কখনোই নয়, এটা অসম্ভব, ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা ইকবালকে বোঝার ক্ষেত্রে অনেকগুলো বিষয় সামনে রাখতে পারি। তো তিনি যে সকল বিষয়গুলো রাখছেন, কয়েকটা উদাহরণ দিব শুধু। এক নাম্বার, তিনি বলতেছেন আজকের যে সভ্যতা, পাশ্চাত্য সভ্যতা যারা শোষণ করতেছে, দেখেন সুদভিত্তিক যে সিস্টেম, ফেরাউনের সভ্যতা, সেই ফেরাউনের সভ্যতার আজকের রূপ কোনটা? ইসরায়েল। আজকের ওয়েস্ট এটা মূলত জায়নবাদী ইহুদিবাদের মূল যে প্রাণভ্রমরা, সেখান থেকেই প্রস্ফুটিত মানে বিকাশিত হয়েছে। তার কারণ কি? কাব্বালার উপর ভিত্তি করে তারা আন্তর্জাতিক যে পররাষ্ট্রনীতি তৈরি করছে, তাই না? টনের পর টন বোমা হামলা করে গাজা, লেবানন, গোটা অঞ্চলকে উড়িয়ে দিচ্ছে, আর চোখ বন্ধ করে আমেরিকা থেকে শুরু করে যারা এগুলার কথা বলে গোটা ইউরোপ সমর্থন দিচ্ছে না। তাহলে আয়ার আন্তর্জাতিক সম্পর্ক নামক যে সাবজেক্টটা, কোনো ভ্যালু রইল এগুলার? এটার মধ্য দিয়ে তারা প্রমাণ করে দিছে যে আসলে এই সাবজেক্টগুলিতে তারা তৈরি করছে, এটার কোনো ভ্যালু তাদের কাছেই নাই, কারণ এই ব্যাপারে তারা ধর্মান্ধ, তাই না? কাব্বালার বাইরে গিয়ে, জায়নিস মূলনীতির বাইরে গিয়ে তারা আসলে কিছু করতেছে না। এরপরে ওয়েস্টের অর্থনৈতিক যে মূলনীতি, সুদ থেকে শুরু করে যে সামাজিক জুলুম তারা প্রতিষ্ঠিত করছে, অনেকগুলো, এখানে বেশ 8টা বিষয়, কিন্তু সময় সংক্ষিপ্ত, পরিচালক বলছে যে এর বেশি করা যাবে না। তো ইকবালের রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে যদি নিয়ে আসি, যে তিনি আসরারে খুদি এবং রমুজেবে খুদি বইয়ে যে ব্যক্তিত্বের যে বিকাশের কথা তিনি বলছেন, তেমনি তিনি বলতেছেন যে এই ব্যক্তিত্ব বিকাশ যদি করতে হয় তাহলে ব্যক্তির সমন্বয়ে একটি বিকাশিত জাতীয় গঠন করতে হবে। জাতীয় যে শক্তি, ওই যে বিদায় হজ্জের ভাষণের শিক্ষাকে আমি বারবার রাখতেছি, এখানে 2টা পয়েন্ট, একটা ব্যক্তিগত আখলাক আর একটা সিস্টেমেটিক আখলাক। ধরেন সুদ যদি আপনি বন্ধ না করতে পারেন, এই অর্থনীতিকে কখনো দাঁড় করাতে পারবেন। আর অর্থনীতি দাঁড়ায় কীভাবে? এই যে 1000 বছর ইতিহাস পড়বেন, ইসলামী সভ্যতার অর্থনীতির ইতিহাস সকল শিক্ষার্থীদের জন্য পড়া বাধ্যতামূলক। এটা না জানলে আমরা কখনোই ইসলামী সভ্যতাকে রিডি করতে পারবো না। তো দেখেন, এটা সিস্টেম, ওই সিস্টেম না থাকলে কিন্তু ব্যক্তিও এখানে সঠিক না। আমি একটা ড্রেস কিনবো, একটা পানি কিনবো, সব জায়গায় ট্যাক্স, সব কোথায় যাচ্ছে? এই শোষণ এবং সাম্রাজ্যবাদের ক্ষেত্রে যাচ্ছে। 1% হলে বিমানের টিকিট কাটবেন, ডিরেক্ট চলে যায় ইসরায়েলের এরিয়াতে। এই যে সিস্টেমটা, তো অর্থাৎ এক কথাতে সিস্টেমকে ওখানে লাগবে। একটা মূল্যবোধের উপর ভিত্তি করে দুনিয়া প্রতিষ্ঠা করতে হবে, তাহলে ব্যক্তি এবং একই সাথে সিস্টেম, এই 2টা ব্যতীত সম্ভব না। আর এখানকার সেন্টারে রাখতে হবে মানবতাকে, উম্মতকে। কোনো কিছুই জাতির জন্য ব্যবহার করতে পারি না। আজকে ধরেন মুসলিম দেশগুলোর মধ্যেও যারা আমাদের থেকে এগিয়ে, ইরান, মরক্কো, মালয়েশিয়া, তার্কি, দেখবেন তারা জাতিগতভাবে শক্তিশালী। প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন প্রচুর ব্যক্তিত্ব গড়ে উঠছে, তাদের বিশ্ববিদ্যালয় সিস্টেম অনেক শক্তিশালী। তাদের কালচারাল ডিপার্টমেন্টগুলি দেখেন, শত শত না হাজার হাজার ব্যক্তি যুগের পর যুগ তারা কী করছে? জাতির জন্য নিজেদেরকে উৎসর্গ করছে। এই জিনিসটা যদি না হয় তাহলে কি হবে? না শুধু ব্যক্তির ডেভেলপমেন্ট দিয়ে হবে না, একই সাথে এই জাতীয় শক্তিটাও লাগবে। আজকের গাজাবাসী দেখেন, হাত নাই, ছোট্ট শিশু, বৃদ্ধ মানুষ, যাই বলেন, যখন প্রশ্ন করা হয় তোমরা কি যদি এর থেকে ভালো জায়গায় নিয়ে যাওয়া হয় যাবা না? বলছে এর থেকে একটা জায়গায় যাবো, শুধু জান্নাতে নিয়ে যেতে পারো। এটা হচ্ছে জাতীয় শক্তি। এই যে জাতীয় শক্তি, এটি জাতীয়তাবাদ নয়। আল্লাহ আমাকে যে সময় আমার কাছে না, সময় আল্লাহ নির্ধারণ করছেন, ভূখণ্ড আল্লাহ নির্ধারণ করছেন। এই সমাজের, এই সংস্কৃতির, এই সভ্যতার ডেভেলপমেন্ট, পুনর্জাগরণ, এই দায়িত্ব দিয়ে আমাকে পাঠাইছে। মানুষের মুক্তির দায়িত্ব, অর্থনৈতিক নিরাপত্তার দায়িত্ব, সামাজিক নিরাপত্তার দায়িত্ব, সাংস্কৃতিক দাসত্ব থেকে মুক্ত করে নিজস্ব সংস্কৃতি প্রতিষ্ঠার দায়িত্ব। এইটা বাদ দিয়ে যদি পলায়ন করি, গতকালকে ব্রিটিশ কাউন্সিলে একটা রিপোর্ট দেখলাম যে প্রায় 66% যুবক বাংলাদেশের দেশ ছাড়ার স্বপ্ন দেখে। তাহলে পার্থক্য এটাই গাজাবাসীর সাথে আমাদের এখানে আমরা যেভাবে দাঁড় করাবো, এখানে তো যুদ্ধ করতে বলে নাই, এখানে দেশের জন্য কাজ করতে বলছি, তাই না? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ধরেন বাজেট হবে, অর্থনীতি ডিপার্টমেন্ট থেকে সত্যিকার অর্থে বাজেট প্রস্তাবনা দিবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো হয় নাই? ভবিষ্যৎ বাংলাদেশের উপর বড় বড় সেমিনার হবে, ইন্টারন্যাশনাল কনফারেন্স হবে, যেটা মালয়েশিয়ার সাধারণ ইউনিভার্সিটিগুলি পারে, সেটা আমরা পারি না। আমরা পাশের দেশগুলির থেকে এনে একটা আন্তর্জাতিক কনফারেন্স পর্যন্ত করতে পারি না। অথচ 20 কোটি মুসলমানের দেশ, এটা কি করতেছি? 100 কোটি একটা মানুষের অঞ্চলকে প্রতিনিধিত্ব করতেছি। তাদের কথা
কখনোই আমরা সামনে রাখি না। কারণ কি, আমরা সত্যিকারের মানুষ সমাজের যে ডেভেলপমেন্ট সেটা মাথায় রাখি না। তো ইকবাল এই জায়গাতে কঠিনভাবে গুরুত্ব দিচ্ছেন। তিনি ইসলামী সভ্যতার মূলনীতির আলোকে রাষ্ট্র কাঠামোর ধারণাও দিয়েছেন, তবে এটা আধুনিক রাষ্ট্রের সাথেও মিলে না। আবার উনাকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়, এটা আমি বলে দিয়ে যাচ্ছি। এটাকে কিভাবে, ধরেন পাকিস্তান রাষ্ট্র যখন হয়েছে, পাকিস্তান রাষ্ট্র হওয়ার পর ইকবালকে নানানভাবে ব্যবহার করা হয়েছে, যেটা গত 14 বছরে শেখ হাসিনা আমল রবীন্দ্রনাথকে ব্যবহার করছে। ওই সময় কি ইকবাল থেকে জিন্না, আর শেখ হাসিনা আমার কি করতো, রবীন্দ্রনাথ থেকে বঙ্গবন্ধু। এগুলো হচ্ছে রাজনৈতিক ব্যবহার। এটার মধ্য দিয়ে এই ধরনের বড় কবিদেরকে কখনোই ছোট করা উচিত নয়। এজন্য এক গ্রুপ ছোট করে আরেক গ্রুপ কি করে, তার মানে এই খারাপ, ওই কবি খারাপ, ব্যাপারটা এরকম নয়। তো যাই হোক, আমি মূল প্রবন্ধের যে জায়গাটা এটাতে একটু দ্রুত শেষ করতেছি। আল্লামা ইকবালের মানুষ ও সমাজ দর্শন। ইকবাল প্রতিটি মানুষকেই স্বতন্ত্র সত্তার অধিকারী একজন আমি হিসাবে দেখে থাকেন। মানুষের আমি নামক অভিজ্ঞতাটি পরিচয় সর্বদাই পরিবর্তনশীল একটি অভিজ্ঞতা। তার এই পরিবর্তন একটি কেন্দ্রকে আবর্ত করে বিকাশিত হতে থাকে, সবশেষে একটি অর্গানিক সামগ্রিকতার আলোকে এটিকে গঠন করে। তো ইকবালের মতে রুহানি দিক থেকে উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত হওয়ার 3টি গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে। সেগুলি হলো ইলাহি আইনের প্রতি পূর্ণ আনুগত্য, আত্মসমর্পণ, নফসকে নিয়ম নীতির মধ্যে নিয়ে আসা, তৃতীয়ত হলো খেলাফত। তবে খেলাফতের ক্ষেত্রে একটা জিনিস বলি, খেলাফত একটা পরিভাষা, এটাকে এককেন্দ্রিক ব্যাখ্যা করে আমাদের সোশ্যাল মিডিয়াগুলো নষ্ট করে। এটার মূল কারণ হচ্ছে ইসলাম ফোবিয়া তৈরি করার জন্য। খেলাফত ব্যক্তি জীবনে হয়, এটা পরিভাষা, নানানভাবে এটাকে ব্যাখ্যা করা যায়। ইবনে খালদুনের তত্ত্ব পড়লে আপনারা বুঝতে পারবেন। তো যাক, সে অর্থে এখানে তিনি বোঝাচ্ছেন না। মানুষের আমিত্ব বা ব্যক্তিত্বকে যে সকল বিষয়সমূহ শক্তিশালী করে, এটি হচ্ছে 1 নাম্বার আশক মানে ইশক, দ্বিতীয়ত ফিকর, 3 নাম্বার সাহসিকতা, 4 নাম্বার সহনশীলতা, 5 হালাল উপার্জন। আশক কি? মানুষের ইলাহি সিফাতের মাধ্যমে সজ্জিত হওয়ার সুযোগ করে দেয়। আশক এমন একটা বিষয়, এটা আকলের প্রতিদ্বন্দ্বী কিছু না। আমাদের অনেকে সুফি দাবি করে ইশক, কিন্তু আকলের কোনো ব্যবহার নাই। তো আকল খুব গুরুত্বপূর্ণ, এই ব্যাপারে দ্বন্দ্ব আছে। এই জন্য আকল এবং ওহীর যে সুন্দর সমন্বয়, এ ব্যাপারে সুন্দর সমন্বয় করেছেন ইমাম গাজালি থেকে শুরু করে ইবনে খালদুন, অনেকেই এটা নিয়ে, আল্লামা রাগিব ইস্পাহানিরা কাজ করেছেন। সেগুলি পড়তে হবে, না হলে আবার ইকবালের এই তত্ত্বকেও আমরা উপলব্ধি করতে পারবো না। ফখর বা ফিকর হলো গোলামির রুহ থেকে মুক্ত স্বাধীন হওয়ার মূল শর্ত। চিন্তা, ফিকির মানে চিন্তা, তো ফিকিরটাকে ফিকিরই রাখতে হবে, এগুলো পরিভাষা, তো এর অর্থ হয় না আসলে। সাহসিকতা হলো সফলতার পূর্ব শর্ত। সাহসিকতা কঠিন সময়ে আমিত্বকে বিক্ষিপ্ত হওয়ার থেকে রক্ষাকারী ব্যক্তিত্ব, এটি হচ্ছে সাহসিকতা। চতুর্থ কি বলছিলাম পয়েন্টটা, সহনশীলতা। নিজের আমিত্ব বা খুদি সম্পর্কে সচেতন মানুষ অন্য খুদি বা সত্তাকে বুঝে থাকে, তাদের জন্য তার হৃদয়ের দরজাকে মূলত উন্মুক্ত করে দিবে, এটাই হচ্ছে সহনশীলতা। আর হালাল উপার্জন, এটি জাগতিক আধ্যাত্মিক উভয় দিক থেকেই সকল ধরনের উদ্বেগকে দূরীভূত করে দেয়, এবং যে সফলতা কিংবা আল্লাহর পক্ষ থেকে যে রহমত প্রাপ্ত হওয়া, এই বিষয়গুলা এই প্রত্যেকটা বিষয়ের সাথে জড়িত। যেমন ধরেন দেরাসাত, এটা মানে হচ্ছে দূরদর্শিতা। বলে না মানুষ অনেক আধ্যাত্মিক কিংবা দূরের একটা বিষয় দেখতে পায়, এই ধরনের ইকবাল, ইমাম দেহলভি, ইমাম গাজালির মতো ব্যক্তিরা এত দূরবর্তী হয়ে এই প্রস্তাবনাগুলো, মূলনীতিগুলো দিতে পারতেন কেন? এটার মানে হচ্ছে যেটা আল্লাহর পক্ষ থেকে একটা দান, ইহসান। আমাদের এমন কিছু ভালো বিষয় থাকবে, ভালো কাজ থাকবে, যেটার মধ্য দিয়ে আল্লাহ আমাদেরকে এই দিরাসা তথা দূরদৃষ্টি দান করবেন। ঠিক আছে, এটা আল্লাহর পক্ষ থেকে একটা ইহসান, একটা নিয়ামত এটা। তো যাই হোক, এই জিনিসটা কি করবে? আশক, ফিকির, সাহসিকতা, সহনশীলতা, হালাল উপার্জন, এইগুলি খুব জরুরিভাবে তিনি ব্যক্তির ক্ষেত্রে তুলে ধরেছেন। সমাজ দর্শনের ক্ষেত্রে ইকবালের সমাজ দর্শন অনেকটা তার যে ইনসান দর্শন, এই যে মানুষের ব্যক্তি সত্তার ক্ষেত্রে যেটা, এটার অধীনে। তো যাই হোক, মানে আমি বা খুদি, সকল খুদি সমাজের প্রভাবাধীন। দেখছেন, সমাজের প্রভাবের বাইরে গিয়ে কোনো ব্যক্তি দাঁড়ায় না আসলে। তো এই জন্য এটাকে আলাদা করে গুরুত্ব দিয়েছেন। এই দৃষ্টিকোণ থেকে আখলাকি খুদির গঠনে অন্যান্য খুদির ভূমিকা রয়েছে। তো আমি যেটা সিস্টেমেটিক আখলাকের কথা বললাম, এটা মূলত এটার পূর্ণাঙ্গ সম্মিলন ব্যক্তি এবং সমাজের। তার মধ্যে তাওহীদ শুধুমাত্র ইমানের একটি রুকনি নয়, একই সাথে সমাজ জীবনের মূল ভিত্তিও। তিনি বলেন, দিনের শক্তি হলো ওয়াহদাত মানে ভ্রাতৃত্ব, আর এই ওয়াহদাত যখন দৃশ্যমান হয় তখন তা মিল্লাতে পরিণত হয়। রাজনীতির ক্ষেত্রে কোন সিলসিলাকে তিনি সামনে রাখছেন? এক্ষেত্রে 3 জনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।
এক নম্বর হচ্ছে আল ফারাবি, আল ফারাবির ক্লাসিক যে গ্রন্থ আল মাদিনাতুল ফাদিলা, এটা আমি উল্লেখ করেছিলাম। দ্বিতীয়ত হচ্ছে ইবনে সিনার যে ধারা, ইবনে সিনা আসলে অনেক বড় একটা বিষয়। ইসলামী সভ্যতার ওনাকে বলতে হবে সবচেয়ে মেধাবী, এবং ওনার যে কুল্লিয়াত, এখানে রাজনীতি থেকে শুরু করে ফিলোসফি সব পাওয়া যায়। কিন্তু সমস্যা হচ্ছে ইবনে সিনাকে আমরা ওয়েস্টের দৃষ্টিকোণ থেকে, শুধুমাত্র ওই সায়েন্টিফিক দৃষ্টিকোণ থেকে দেখার কারণে ওনার মেটাফিজিক্স, ওনার ফিকহি যে বেইস, এটা আমরা ধরতে পারি না। আবার যারাও এটা পাঠ করাচ্ছেন এরা কতটুকু ফিক সম্পর্কে আমরা জানতেছি। সেক্ষেত্রে ওয়াইল হাল্লাকের একটা বিষয় বলতে হয়। উনি বলতেছেন যে ইসলামিক সভ্যতাকে যখন আমরা বিবেচনা করতেছি, আবেগ, ঘটনার নায়ক এবং নিজস্ব ম্যাথোডোলজি মুসলমানদের, কিন্তু যারা লিখতেছেন ওয়েস্ট, তারা হচ্ছে এই জায়গায় এসে তাদের মেথড প্রয়োগ করতেছে, ফলশ্রুতিতে আমরা ধরতে পারতেছি না। তো এখন কথা হচ্ছে এই যে ফারাবি এবং ইবনে সিনার পরবর্তীতে ইবনে খালদুনের যে তত্ত্ব, এই তত্ত্বটাকে তিনি জারি রাখতেছেন। ওনার ইয়াটা আমি একটু পড়ে শোনাচ্ছি যে মুসলিম সমাজের গঠনগত দিক নবুয়তের চেতনাকে রাজনৈতিক জীবনে প্রতিস্থাপিত করার মধ্য দিয়ে অর্জিত হয়েছে। ইসলাম শুরু থেকেই আখলাক ভিত্তিক একটি সিভিল সোসাইটি গঠন করতে চায় এবং সেটাকে গতি ধারা দান করতে চায়। এই কারণে ইসলামী দৃষ্টিকোণ থেকে দিনের গঠনমূলক অবদান থেকে বঞ্চিত কোনো কিছু রাজনীতি হতে পারে না। রাজনীতি থেকে দিন সরে যায় তাহলে সেটা কি হবে? চেঙ্গিসিপনা ছাড়া ভিন্ন কিছু নয়, রাজনীতির থেকে যদি দিন সরে যায়। একই সাথে যেটা পুনর্গঠনের ক্ষেত্রে বললাম, পুনর্গঠনের ক্ষেত্রে উনি বলতেছেন যে ইকবাল ছিলেন গতিশীল যেহেতু এবং অর্গানিক একটি দার্শনিক চিন্তার অধিকারী, তিনি এর প্রয়োজনীয়তা হিসাবে মুসলিম দেশসমূহের ভুক্তি, সমাজ, তাত্ত্বিক চিন্তা থেকে শুরু করে সকল নতুন ক্ষেত্রে নতুন করে কাজ শুরু করার প্রয়োজনীয়তা তিনি অনুভব করেছেন। কেননা ইসলামে ধর্মীয় চিন্তার যে ক্ষেত্র বিগত 500 বছর যাবৎ একটা স্থবির অবস্থার মধ্যে বিদ্যমান হয়ে আছে। এই কারণে আর দেরি করার সুযোগ নেই। এজন্য পুনর্গঠনের দায়িত্ব আমাদেরকে নিতে হবে। এক নম্বর কাজ কি? ঐতিহ্যগত যে চিন্তা, এটার বিশ্লেষণ এবং সমালোচনা লাগবে। উনি সেটা ওনার ধর্মীয় চিন্তার পুনর্গঠনে করেছেন। এরপর দ্বিতীয়টি কি? চিন্তার বিকাশের আলোকে সেটাকে পুনর্গঠন করতে হবে। এই যে ধারাবাহিকতাটা, ফারাবি, ইবনে সিনা, ইবনে খালদুনদের যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতার আলোকে উনি ওনার রাজনৈতিক দর্শনটি তুলে ধরেছেন। গতিশীলতার ব্যাপারেও আমরা একই জিনিস দেখতে পাই। তো আল্লামা ইকবালের সর্বশেষ যে বিষয়টা, ওনার ইস্তেহাদ নিয়ে আলোচনা। আসলে ইস্তেহাদ দর্শনটা আপনারা জানেন, ইস্তেহাদ হচ্ছে মানে উনি যখন যে সমাজে ছিলেন, বললাম যে ওই সময় প্রেক্ষাপটটা বুঝতে হবে, প্রায় ওনার ভাষ্য অনুযায়ী 500 বছর যাবৎ মুসলমানদের চিন্তা স্থবির হয়ে আছে। এখানে তিনি নিয়ে আসলেন কি? গতিশীলতা থিওরি। এই যে ধর্মীয় চিন্তার পুনর্গঠনের গুরুত্বপূর্ণ অধ্যায়। গতিশীলতা হচ্ছে এই ইস্তেহাদ তত্ত্বটা। এই অন্ধ অনুকরণটা হচ্ছে আত্মহত্যার থেকেও, মানে এর থেকে আত্মহত্যা উত্তম, অর্থাৎ একটা গতিশীল একটা ডাইমেনশন নিয়ে আসা। ইকবালের মতে আপনারা জানেন কিয়াস এবং ইস্তেমবাত শুধু ইস্তেহাদ পদ্ধতির যে পরিসর এটাকে সীমাবদ্ধ করে নাই, বরং ইস্তেহাদ পদ্ধতির গতিশীলতা বিকাশের বৈশিষ্ট্যগুলোকে একটি প্রায়োগিক কাজের মাধ্যমে পরিণত করছেন। অর্থাৎ ইস্তেহাদকে প্রায়োগিক করতে হবে। এই যে স্থবির হয়ে আছে, তাই না? যেমন ধরেন কি বললাম, উসুলে ফিকহের এমন কথা হচ্ছে ইস্তেমবাদ ইস্তেহাদ তো বুঝি নাকি মোটামুটি। আচ্ছা সহজে বলি, ধরেন যে বিষয়গুলা সরাসরি নসের মধ্যে, আয়াত এবং কিসের মধ্যে, হাদিসের সুন্নতের মধ্যে নাই। হাদিস আর সুন্নতের মধ্যে আবার পার্থক্য আছে। সুন্নত হচ্ছে যেটা অনুকরণশীল, সব হাদিসে সুন্নত না, হাদিসে থাকলে সেটা সুন্নত এরকম না। তো এটা কি নাই? নসের মধ্যে নাই, কিন্তু আমাকে এটা সমাধান আনতে হবে। যেমন ধরেন আমাদের বর্তমান সময়ের আইন, আমরা বেসিক যে মূলনীতিগুলা, এই বেসিক মূলনীতিগুলা দুই ধরনের। এটা একটু ভালো করে বোঝান যারা টোটাল আলোচনাটা শুনলেন। একটা গুরুত্বপূর্ণ মূলনীতি কি? মান হাররামাল উসুল হাররামাল উসুল, যে ব্যক্তি উসুল থেকে বঞ্চিত হইল সে মূলত হাকিকত থেকে বঞ্চিত হইল। এখানে যে উসুল শব্দটা দুইটা অর্থে আসে। একটা হচ্ছে স্থায়ী, আসাসুল কুল্লিয়া, যেটা স্থায়ী মূলনীতি। এই মূলনীতি কোনো চেঞ্জ নেই, আদালত এটা চেঞ্জ হবে না। আখলাক যেগুলো হচ্ছে অপরিবর্তনশীল, এগুলো কোনো পরিবর্তন নাই। কিন্তু আরেকটা হচ্ছে ম্যাথোডোলজি অর্থে। এই উসুলের আরেকটা অর্থ কি? মেথড। এই মেথডটা হচ্ছে পরিবর্তন হয়। দেন ওয়েস্টেরও মেথড আছে, আমাদেরও মেথড আছে, কিন্তু স্থায়ী যে মূলনীতি এটা ওয়েস্টের নাই। তো আমাদের দুইটাই আছে, স্থায়ী মূলনীতি আছে, আবার অস্থায়ীটাও আছে। তো এই যে অস্থায়ী যে মূলনীতিগুলি, এগুলো কী হবে? ধরেন 500 বছর আগে একটা সলিউশন দিচ্ছে। ধরেন মাদ্রাসাগুলিতে এখন উসুলে শাঁসি পড়ায়, তাই না? যারা মাদ্রাসায় পড়ছেন,
অনেকে তো আসছেন, উসুলে শাসি শিখে কী সমাধান দিবে যে কূপের পানিতে যদি একটা ইঁদুর পরে এটার বিধান কি? আচ্ছা এখন কি কূপ আছে? তাই না? তো এখন এইভাবে করে অনেক বিষয় আছে এই যুগের সাথে প্রাসঙ্গিক। আমার নগর ব্যবস্থা কি হবে, আমার প্রশাসনিক কাঠামো কি হবে, আমি স্থায়ী মূলনীতি ঠিক রাখবো, ঠিক আছে, আসলুল কুল্লিয়া যেগুলা এটা ঠিক রাখবো, কিন্তু যেগুলি পরিবর্তনশীল এই পরিবর্তনের ক্ষেত্রে গিয়ে কী হবে, ইস্তেহাদ হবে। ধরেন আজকের থেকে 700 বছর আগের যে রাজনৈতিক সিস্টেমটা, এখনকার রাজনৈতিক সিস্টেম কি এক না। এভাবে করে প্রত্যেকটা বিষয় কালচারের ক্ষেত্রে যেগুলো স্থায়ী মূলনীতি, ওই স্থায়ী মূলনীতির বিরুদ্ধে আমরা যাব না, ওটা ঠিক রাখতে হবে। যেমন আদালত, আখলাকি যে মূলনীতিগুলি বা যে বিদায় হত্যের ভাষণের যে মূলনীতিগুলা, এগুলো কি হবে না, একটাও নষ্ট করা যাবে না। এগুলাকে ঠিক রেখে বাকি যে বিষয়গুলি আছে সরাসরি কোরআন এবং সুন্নতে নাই, সেগুলো আমরা কি করব, ইস্তেহাদ করব। কিংবা একটা বিষয় আয়াত বলছে একভাবে, আমি বুঝে নিচ্ছি আরেকভাবে, ঠিক আছে, তো যদি একভাবে বলছে আমি বুঝে নিচ্ছি আরেকভাবে, তখন কি হবে না, ঝামেলার সৃষ্টি হবে, বিশৃঙ্খলার সৃষ্টি হবে। সমাজের মানুষ তখন কি হবে, ইসলাম এটা তো শুনলেই ভয় লাগে, তাই না? তো এই সকল জায়গাতে বোঝার ক্ষেত্রে, প্রয়োগের ক্ষেত্রে কি হবে, ইস্তেহাদ লাগবে, যে আমি এখানে মেথড তৈরি করব, এই মেথডের আলোকে আগাবে। তো ওয়েস্টের কাছে মেথড আছে, যার কারণে দেখেন তাদের এখনকার সময় এসে গত 100 বছরে তারা বিজ্ঞানের ডেভেলপমেন্ট করছে। দেখুন আমাদের কাছে যখন ম্যাথ ফিজিক্স ছিল, ম্যাথমেটিক্স শেখা বাধ্যতামূলক ছিল, কারণ আপনি ম্যাথমেটিক্স যদি না জানেন তাহলে কি বুঝবেন না। ধরেন ফিজিক্স, অর্থনীতি, ধরেন সহজ কথায় বলি, ইমাম ফখরুদ্দিন রাজি, তিনি বড় মাপের অ্যাস্ট্রোনমার ছিলেন, পদার্থবিজ্ঞানী ছিলেন, গণিতবিদ ছিলেন, ওনার তাফসিরে কাবির পড়ে কিছুই বুঝবো না আমরা। ম্যাথমেটিক্সই করে, আকলকে ধার দেয়, তাই না? তা আমাদের কাছে যখন ম্যাথমেটিক্স ফিজিক্স ছিল তখন সেটা মানবতার কল্যাণ সাধন করত। যখন বায়োলজি ছিল ইবনে সিনাদের হাতে, তখন সেটা মানবতাকে সম্মুখপানে ধাবিত করত। কিন্তু যখন এই স্থায়ী মূলনীতি বাদ দিয়ে শুধুমাত্র মেথড দিয়ে তারা এটা পরিচালনা করতেছে, তখন কি হচ্ছে, এই ফিজিক্স মানবতাকে ধ্বংস করতেছে। গাজা তার সবচেয়ে বড় উদাহরণ, ফিলিস্তিনবাসী সবচেয়ে বড় উদাহরণ, দুইটা বিশ্বযুদ্ধ সবচেয়ে বড় উদাহরণ। যখন এই মেডিসিন তাদের কাছে, তখন মানুষকে যতটুকু না সামনে আগাচ্ছে, মানুষের জিনকে পর্যন্ত পরিবর্তন করে দিচ্ছে। বীজের মধ্যে ভাইরাস দিয়ে কার্গিল, যে কার্গিল আমাদেরকে চিনি খাওয়ায়, ওই কার্গিল আবার ওষুধ কোম্পানির সাথে, ডায়াবেটিসের ওষুধ কোম্পানির সাথে চুক্তিবদ্ধ, তাই না? এভাবে করে মানুষের যে হরমোনাল পরিবর্তন, এইগুলা নিয়ে আসতেছে। তো পার্থক্যর জায়গাটা এইটাই। তো আমাদের ক্ষেত্রে কি হয়েছে, আমরা মনে করতেছি শুধুমাত্র কিছু মূলনীতি কোরআন সুন্নাতে আছে, এটার বাইরে যাওয়া যাবে না, এই জন্য আমরা কি করতেছি না, যেখানে মেথডগত ডেভেলপমেন্ট দরকার সমাজ সহ ফিলোসফিক্যাল জায়গাতে, ইতিহাসের জায়গাতে, রাষ্ট্র এবং প্রশাসনের জায়গাতে, এই জায়গায় আমরা মেথড প্রয়োগ করতে পারতেছি না। আমাদের ইন্ডাস্ট্রিয়াল যে ডেভেলপমেন্ট, কালচারাল যে ডেভেলপমেন্ট, অর্থনীতির অর্থনীতি তো আছেই, মানে শিক্ষাগত ক্ষেত্রে যে আমরা মেথড প্রয়োগ করব, এই জায়গাতে মূলত আমরা স্থবির হয়ে বসে আছি। এগুলো আসলে লিখবেলার কথা হুবহু এরকম না, আমি সহজ করে, যেহেতু পরিভাষার সংকট, তাই না, এই জন্য একটু সহজ করে তুলে ধরার চেষ্টা করলাম। যে এই যে অর্থনীতিতে আমি কি করব, বই লিখব। ধরেন কি, এখন আমাদের অনেক হুজুরা বলে না, আর লাগবে, ইসলামিক রাষ্ট্র লাগবে। প্রশ্ন হলো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অর্থনীতি ডিপার্টমেন্টের কার লেখা বই পড়বে, তাই না? তাহলে কি করতে হবে, খালদুন গাজালির যে অর্থনৈতিক চিন্তা বা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্থনীতির যে মূলনীতি, যেটা এখনো পর্যন্ত বিদ্যমান, এটা ছাড়া মুক্তি সম্ভব নয়, এই মূলনীতির আলোকে গ্রন্থ লিখতে হবে না? এই যে মেথডগত যে ডেভেলপমেন্ট, দেখেন স্থায়ী জিনিস ঠিক রইল, 5টা যে স্বাধীনতা অর্থনীতির ক্ষেত্রে, এগুলো ঠিক রাখতে হবে। এরপর ধরেন শরীয়তের যে ব্যাখ্যা, শরীয়ত মূলত 5টা বিষয়ের স্বাধীনতা দিচ্ছে, শরীয়তের ব্যাখ্যা এবং গাজালির সংজ্ঞায়ন, ওইটা 5টা বিষয়ের কি দিচ্ছে, স্বাধীনতা দিচ্ছে। এবং সেই সকল বিষয়ের মধ্য দিয়ে আমার কি করতে হবে, একাডেমি দাঁড় করাইতে হবে, তাই না? এইগুলা, তো এইগুলা কি ইস্তেহাদি বিষয়, রাজনীতি, অর্থনীতি, সকল জায়গাতে। তো এই যে ইস্তেহাদ না থাকার কারণে স্থবির হয়ে গেছে। আবার একই সাথে এটার বিপরীতে তিনি আশঙ্কাও করতেছেন যে এটা না আবার এর মতো হয়ে যায়, যে চিন্তার স্বাধীনতা দিতে গিয়ে ওই ইউরোপের মতো হয়ে যায়, তারা পূর্বে সব কিছুকে বাদ দিয়ে নতুন করে করছে। মুসলমানদের বিষয়টা এরকম হবে না। স্থায়ী মূলনীতি, এই উসুলের প্রথম যে সংজ্ঞা, এটা ঠিক রাখবে, আবার দ্বিতীয় যে মেথডের যে সংজ্ঞা, এটার সাথে সুন্দর সমন্বয় করবে। এই ইস্তেহাদি দর্শনের মধ্য দিয়ে কি, মান হাররামাল উসুল, হাকিকতে পৌঁছাবে। উসুল থেকে বঞ্চিত হইলে হাকিকত থেকে বঞ্চিত হইল। আর যদি সত্যিকার অর্থে এই
স্থায়ী মূলনীতি এবং মেথডের মধ্য দিয়ে আগাইতে পারে, তাহলে আমরা সত্যিকার অর্থে একটি হাকিকত অন্বেষী জাতিতে পরিণত হবে। আর আমাদের শিক্ষা ব্যবস্থার মূল টার্গেটই এটা। ইসলামী সভ্যতার শিক্ষা ব্যবস্থার মূল কথা, শিক্ষা ব্যবস্থার লক্ষ্য হচ্ছে হাকিকতে পৌঁছানো। আর ওয়েস্ট সেটাকে কী করছে, নলেজ ইজ পাওয়ার। শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য হলো পাওয়ারকে নিয়ন্ত্রণ করা। অনেক পার্থক্য এগুলো। তো যাই হোক, ইকবাল এই সকল জায়গাতেই মূলত হিট করছেন। আমি শেষ করছি এটা দিয়েই, যেহেতু আজকে বেশিরভাগ সময় একটা মানে আল্লামা ইকবালের দৃষ্টিকোণ থেকে ইসলাম এবং পাশ্চাত্য সভ্যতার যে দ্বন্দ্বের জায়গাটা, এই দ্বন্দ্বের জায়গা থেকে তিনি মানে আমাদের সামনে যে একটা দর্শন তুলে ধরছেন, সেই দর্শনের জায়গা থেকে আমরা ইবনে খালদুনের ইতিহাসের সংজ্ঞায়নটা দিয়ে আমি শেষ করতেছি। উনি বলতেছেন ইতিহাস দুই ধরনের, একটা হচ্ছে বাহ্যিক ইতিহাস, কার পরে কে ক্ষমতায় আসছে এগুলাই, কিন্তু সত্যিকারের মানে বাতিনি ইতিহাস, তারিখে বাতিনি যেটা, ওনার মুকাদ্দিমা যেটা ভূমিকা, মুকাদ্দিমা অর্থ ভূমিকা, এটা হচ্ছে কিতাবুল আইবার তথা ওয়ার্ল্ড হিস্ট্রি তিনি লিখছেন। এই ওয়ার্ল্ড হিস্ট্রি তিনি ইতিহাসে সংজ্ঞায়ন করতেছেন, ঠিক আছে। যে ওয়াফি বাতিনিহি, যে বাতিন ইতিহাসটা হচ্ছে নাজরুন ও তাহকিকুন ও তালিলুন, যে বাতিন ইতিহাস হচ্ছে নাজরুন, এটা একটা থিওরির উপর ভিত্তি হবে, আগে এটার মূলনীতি থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কি তাহকিক মানে কি ক্রিটিক্যাল থিঙ্কিং, ইতিহাস কীভাবে হয়েছে, যেমন আমাদের অঞ্চলে কি বলি, পূর্বে কিছুই ছিল না, হঠাৎ করে এগুলো আসছে, শিক্ষা ছিল না, এই ছিল না, এটাকে ক্রিটিক্যাল থিঙ্কিং করতে হবে। যে 500 বছরের প্রশাসন ছিল, উন্নত কৃষি এবং অর্থনীতি ছিল, অতএব শিক্ষা অবস্থাও ছিল, অর্থাৎ ধোঁয়া যেহেতু দেখা যাচ্ছে, আগুন ছিল, অতএব ওটাকে সামনে নিয়ে আসতে হবে। ইতিহাসের প্রত্যেকটা বিষয় এভাবে ক্রিটিক্যালি সামনে আনতে হবে এবং আমাদেরকে সে আলোকে ইতিহাসকে লিখতে হবে। ওয়েস্ট দিয়ে দিচ্ছে, একাডেমিয়া দিয়ে দিচ্ছে, সেটাই মূল ইতিহাস না। এবং ইসলামী সভ্যতার ইতিহাসকে উনি সুন্দরভাবে খণ্ডন করছেন, সেগুলোর উদাহরণ বিস্তরভাবে মুকাদ্দিমাতে পাবেন। এরপর কি বলতেছেন, ওয়াতা আলিলুন, কজ অ্যান্ড ইফেক্ট, প্রত্যেকটা ঘটনার পিছনে কারণ ছিল, সেই কারণগুলোকে বুঝতে হবে, ইফেক্টটা কীভাবে হলো সেটাও ভালো করে বুঝতে হবে। লিকিনায়াতি মাবাদিহা দাকিকুন ওয়া ইলমুন বিকাইফিয়াতিল ওয়াকিই ওয়া আসবাবুহা আমিকুন, অর্থাৎ এখানে সূক্ষ্ম মূলনীতি আছে। এই সকল মূলনীতির মধ্য দিয়ে একটা এই যে কজ অ্যান্ড ইফেক্টটা যে হইল, এটার পিছনে একটা নিগুড় রহস্য আছে। সব কিছুর মধ্য দিয়ে একটা শিক্ষা আমাদের বের করতে হবে, এই শিক্ষাটা বের করতে হবে নির্দিষ্ট ম্যাথোডোলজির আলোকে। এটাই হচ্ছে সত্যিকার ইতিহাসের সংজ্ঞায়ন। ইবনে খালদুনের এই শিক্ষা ইতিহাসের যে সংজ্ঞায়ন, এই আলোকে যদি আমরা ইতিহাসকে পাঠ করতে পারি, আমাদের সভ্যতা এবং সমাজকে পাঠ করতে পারি, তাহলে অবশ্যই আল্লামা ইকবালের যে ইসলামী সভ্যতার শ্রেষ্ঠত্ব, পাশ্চাত্য সভ্যতার বিপরীতে গিয়ে যে তিনি যে দর্শনটি দাঁড় করাচ্ছেন, যে পুনর্জাগরণের বা রেনেসার আহ্বান তিনি করতেছেন, চিন্তা, দর্শন, আকলি ডেভেলপমেন্ট, ব্যক্তির যে ক্ষুদি প্রবুদ্ধ ব্যক্তিত্ব, সমাজ দর্শন দাঁড় করাচ্ছেন, ইস্তেহাদ দর্শন দাঁড় করাচ্ছেন, প্রত্যেকটাকে আমরা আশা করি এগুলোর মধ্য দিয়ে বুঝতে পারব। সবাইকে অনেক ধন্যবাদ।